আজকে ইন্টারেস্টিং ভিডিওটার মধ্যে বেশ কিছু বিষয় বলার রয়েছে, যেরকম এই সিচুয়েশন স্টক মার্কেট কোথায় দাঁড়িয়ে রয়েছে। মানে নিফটি এখন 23,314 চলছে, অর্থাৎ অ্যাপ্রক্সিমেট 23,200 যেটা ছিল ব্যারিয়ারটা সেটা কিন্তু ভাঙতে পেরেছে, অর্থাৎ 23,200কে এখন সাপোর্ট করে কিন্তু এগোনোর চেষ্টা করছে। ভালো কথা, কিন্তু এটা কি পার্মানেন্ট? মানে আমি তো গত যদি 5 দিন ধরে দেখি সেখানেও দেখবো যে প্রায় নেগেটিভ রয়ে গেছে। এক মাসে আমাদের প্রায় 6% ডাউন রয়েছে, যেখানে অ্যাপ্রক্সিমেট চলে গেছিল 24,600 উপর চলে গেছিল, সেখান থেকে কিন্তু ডাউন হচ্ছে 23,300 দাঁড়িয়ে রয়েছে। যেখানে অ্যানালিস্ট যারা বলছে, যারা এখানে, সেক্ষেত্রে খুব ইন্টারেস্টিং পয়েন্ট, সেখানে কি বক্তব্য রেখেছে তারা, কেন এই সিচুয়েশন রয়েছে, ভবিষ্যৎ কি রয়েছে, এই মুহূর্তে পোর্টফোলিও গুলো নেগেটিভ রয়েছে তাহলে কি করা উচিত সেটা রয়েছে। এরপরে একটা বক্তব্য রয়েছে, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি, যে কোম্পানিটাকে নিয়ে আগে কিন্তু বহুবার বলেছিলাম, এবং ইনফ্যাক্ট মনে আছে আমার সে সময় বলার পরে অনেকগুলো নেগেটিভ কমেন্ট এসেছিল। যেমন একটা কথা আমাকে বলেছিল, মনে আছে, সেটাও বলেছিল, যেখানে গভর্নমেন্টের বড় বড় ফ্রিতে সমস্ত যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে, সেখানে কেন একটা প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিকে সুযোগ দেওয়া হবে, বা সেখানে সে কেন প্রফিটেবিলিটি দেখাতে পারবে। তাই উত্তরটা কিন্তু আমি সেদিন দেইনি, আজকে উত্তরে দিচ্ছি, এখনো উত্তর দেওয়া বাকি রয়েছে। আমি সেই কোম্পানিটা নিয়ে কথা বলবো। সবকিছু বলার আগে আমি সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টরের পক্ষ থেকে। তোমরা নতুনরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে, বেল আইকন প্রেস না করলে কিন্তু ইনফরমেশন তোমার পৌঁছবে না। আর পুরোনোদের অজস্র লাইক কমেন্ট শেয়ার মুক্ত করে আমাকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে, এবং দারুণ ভাবে সেকেন্ড লেভেল পেন ড্রাইভ যারা চাইছিলে, পেন ড্রাইভ কিন্তু অলরেডি সেকেন্ড লেভেলে অর্ডার হয়ে গেছে, আজকের মধ্যে আসার কথা রয়েছে। আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি সেকেন্ডে নোট করা আছে কাদেরকে পাঠাতে হবে। এনিহাও সেই পেন ড্রাইভ কি কাজে লাগান সেগুলো সব আগে বলেছি, এখন এটা নিয়ে নতুন করে কিছু বলবো না। এখন জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে যাবো। সেটা বলার আগে মাঝখানে একটা খুব সুন্দর ভালো কথা মনে পড়লো, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা রয়েছে, ফ্যান্টাস্টিক গ্রুপ, এবং এই গ্রুপটা হচ্ছে বলা যেতে পারে একটা সেরা গ্রুপ হতে চলেছে। কেন সেরা হতে চলেছে তার প্রধান কারণ হচ্ছে ওর মধ্যে বেশ কিছু যেটা আমি চাইছিলাম, স্পেশালিস্ট চলে এসছে। মানে স্পেশালিস্ট মানে আমারই সমস্ত সাবস্ক্রাইবার, স্টুডেন্ট যারা রয়েছে, যারা সিনিয়র, যারা আমার 3 বছর 3.5 বছর ধরে দেখছো আমার চ্যানেলটা, ন্যাচারালি তাদের মধ্যে একটা ভালো মাত্রা কনফিডেন্স গ্রো করে গেছে। কোন কোন স্টক গুলো অ্যানালিসিস কিভাবে করতে হবে জেনে গেছো। ওরা খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডভাইস করছে বাকিদেরকে, বাকি যারা নতুন রয়েছে তাদেরকে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। মানে আমি ভেবেছিলাম আমাকে কিছু বলতে হবে, কিন্তু দেখতে পাচ্ছি যে আমি টোটালি নজর রাখছি প্রত্যেকে কোনো রকম যাতে হোয়াটসঅ্যাপে এমন কিছু না আসুক, বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট বেশি না আসুক, ভুলভাল জিনিস কিছু না আসুক, সেগুলো নজরে। কিন্তু ভালো লাগছে যারা নতুন রয়েছে তাদের, বা যারা পুরনো নিজে তোমরা আলোচনা করছো, এবং আলোচনার লেভেলটা ফ্যান্টাস্টিক। এটা আমার কাছে খুব, মানে যাকে বলবো, গ্রহণযোগ্য বিশেষভাবে লেগেছে। থ্যাঙ্কস গোজ টু সুমনকেও অসংখ্য ধন্যবাদ। এই ব্যাপারে ও এই তত্ত্বাবধানে টোটালটা চলছে। এখন যেটা বক্তব্য, ওখানে বেশ কিছু অনেকে প্রশ্ন করছিলে যে কি কি করা উচিত, কোনটা ভালো, কোন স্টকটা খারাপ। দেখলাম বেশ অ্যানালিসিস লেভেলের কাজকর্ম করছো, তোমার মানে বোঝার চেষ্টা করছো, বলার চেষ্টা করছো, এগুলো ভালো লাগছে। নিজেদেরকে শিখতে অবশ্যই হবে, এখানে একটা ভালো হেল্প পাবে, এবং ফ্রি। এটা আমি বলতে চাইছিলাম, এটা সম্পূর্ণ ফ্রি, তোমরা নিজেরা জয়েন করতে পারো। লিঙ্ক দেওয়াই ছিল আগে, এখন আমি জানি না, এখানে যদি চাপ না থাকে আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো মাঝখানে। যদি না হয় তোমরা একটুখানি খুঁজে নেবে, আগে পুরোনো ভিডিওগুলোর মধ্যে আমি কিন্তু হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দিয়ে দিয়েছি। এটা খুব ভালো কাজ হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি। অনেক অ্যাডভাইস অনেকে করছো, এবং অনেকে অ্যান্সার দিচ্ছ, রিপ্লাই করছো, সুন্দর রিপ্লাই গুলো আসছে। এটা একটা মানে এমন একটা কমিউনিটি তৈরি হয়ে গেছে। যদি ইউটিউবের ব্যাপারে কিছু অসুবিধার সৃষ্টি হয় আমার ক্ষেত্রে, বা আমার যে অ্যাডভাইজিং লেভেলটার সাথে কোনো চাপ হবে না। আর পরবর্তীকালে অনেক কিছু প্ল্যানই রয়েছে, টেলিগ্রামে যে ব্যাপারগুলো রয়েছে, টেলিগ্রামে অ্যাডভাইস রয়েছে, পেন ড্রাইভে স্পেশালি যারা পেন ড্রাইভ নিচ্ছ নেক্সট 1 ইয়ার, মানে 26 সাল পর্যন্ত, তাদের ফ্রি পোর্টফোলিও অ্যানালিসিস, স্টক অ্যাডভাইস, এগুলো সব তো থাকবেই। এই স্বাভাবিক ঘটনা এগুলো, কারণ তোমরা আমার টেকনিক্যাল ফান্ডামেন্টাল গুলো বোঝার চেষ্টা করছো, শেখার চেষ্টা করছো। কোথাও যদি তোমাদের প্রবলেম হয় তার রেসপন্সিবিলিটি আমার নিতেই হবে, সে নিয়ে কাজ করবো। আর বাকি অবশ্যই আরো জেনারেল লেভেলেও টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানেও তোমরা অ্যাড হয়ে যেতে পারো, অসুবিধা কিছু নেই। আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্ট থেকে। নিফটি এখন 23,314। ফার্স্ট পয়েন্ট বলবো, 23,314 থেকে ওপরে উঠতে হবে। 23,600-তে একটা ফার্স্ট লেভেল রেজিস্ট্যান্স রয়েছে, তারপরে রয়েছে 23,800। আমি 23,800 যাচ্ছি না, 23,600-তে বলছি। আর নিচের দিকে কিন্তু 22,800, যেটা বলছিলাম, যদি পরে মানে 23,200-কে ভেঙে 23,000-এর কাছে চলে আসে, তাহলে কিন্তু পরের লেভেলে অনেকটা মানে 22,800-তে নেমে আসবে। তো এইটা একটা কিন্তু নেগেটিভ ব্যাপার, এবং চিন্তা ভাবনা করতে হবে। এখন প্রশ্ন আসছে যে এটা কি তার মানে কালকে থেকে আমরা ইনভেস্টমেন্ট শুরু করে দিই, এবার খুব পজিটিভ জায়গা এখনই? কিন্তু একটা জিনিস তোমরা নিশ্চয়ই হয়ে যাচ্ছ, আমি সেকেন্ড যে স্টকটার কথা নিয়ে বলতে যাবো, সেখান নিয়ে যে পার্টিকুলার যদি তোমার রেজাল্ট ভালো থাকে, বা তুমি যদি ভালো একটা দেখাতে পারো, তাহলে পর কিন্তু অবশ্যই সবগুলো স্টকে কিন্তু পজিটিভ দিকে মুভ করবে। এটা আমি বারংবার বলেছি।
এই মুহূর্তে প্রবলেম গুলো কি কি রয়েছে? 1 নম্বর প্রবলেম হচ্ছে আর্নিং প্রবলেমটা রয়েছে, সেকেন্ড ওয়ান হচ্ছে ইনফ্লেশন ব্যাপার রয়েছে, 3 নম্বর হচ্ছে জিডিপি প্রবলেম এখনো রয়ে গেছে, নাম্বার 4 হচ্ছে গ্লোবাল যে টার্মোইল সেটা একটা চলছে, নাম্বার ফিফথ হচ্ছে আনএমপ্লয়মেন্ট যে প্রবলেমটা রয়ে গেছে সেটাও কিন্তু একটা ব্যাপার রয়েছে, নাম্বার 6 হচ্ছে রুপি কন্টিনিউয়াসলি স্লো হয়ে চলেছে এবং তার সঙ্গে ফরেক্স যেটা সে ডাউন হয়ে চলেছে। এই পয়েন্টগুলোকে যদি রেকটিফাই করা যায় এবং গভর্নমেন্ট তরফ থেকে পিএলআই ব্যবস্থা করা যায়, প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ দেয় এবং আদার এগুলো করে, তাহলে পর কিন্তু এটা অনেকটা ইমপ্রুভ হতে পারবে। সেকেন্ড ওয়ান যেটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমি স্টকের দিকে চলে আসবো। ভিডিওটা হতে চলেছে নিফটি সিচুয়েশন কোথায় দাঁড়িয়ে রয়েছে, 23,306 রয়েছে এবং যেটা বলা বক্তব্য এখনো পর্যন্ত কিন্তু সেই জায়গায় আমরা দেখাতে পাচ্ছি না যেখানে পৌঁছানোর ব্যাপার, এবং এখনো কিন্তু পজিটিভ ব্যাপারের এক্সপেকটেশন রয়েছে। অবশ্যই পজিটিভিটিগুলো ওয়েট করছে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টের উপর। কোন কোন ইম্পর্টেন্ট পয়েন্ট? প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে জিডিপি, সেটার উপরে। সেকেন্ড ওয়ান কর্পোরেট আর্নিংগুলো পজিটিভ হওয়া। আজকে যে স্টকটার কথা নিয়ে বলবো, ইন্স্যুরেন্স সেক্টরের যে স্টকটা, এই স্টকটাকে নিয়ে যখন আমি এই তিনটে স্টককে নিয়ে আমি কথা বলেছিলাম ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে, তখন অনেকেই যে কমেন্টগুলো করেছিল সেটা আমার স্পষ্ট মনে আছে। দু একজন কমেন্ট করেছিল যে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে ভাবার দরকার নেই, অত ইন্স্যুরেন্স সেক্টর একটা বিরাট বড় জায়গা নিয়ে রয়েছে। ইন্স্যুরেন্স সেক্টর কেন, হেলথ ইন্স্যুরেন্স বলো বা লাইফ ইন্স্যুরেন্স ব্যাপারটা, এখন হেলথটা কেন বেশি, এটা কোভিড হওয়ার পর থেকে কিন্তু আমরা বুঝতে পেরেছি, এবং এটা বুঝতে পেরেছি কত এক্সপেন্স, কত খরচ কত গুণ বেড়ে যায়। তো সেই জন্য কিন্তু এই মুহূর্তে এই খরচগুলোকে আটকানো, সামলানোর জন্য আমাদের ইন্স্যুরেন্সের দরকার পড়ছে। এবং আরেকটা ঘটনা, এই যে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো রয়েছে প্রাইভেট কোম্পানিগুলোর মধ্যে, এই কোম্পানিগুলো কিন্তু একটা সময় প্রচুর লসে ছিল, এবং তার কারণ ছিল দুটো। এক নাম্বার হচ্ছে সাধারণ মানুষের অজ্ঞানতার জন্য সবাই এখানে ইন্স্যুরেন্স করতো না। বিদেশে যেগুলো ম্যাক্সিমাম লোকের ইন্স্যুরেন্স রয়েছে হেলথ ইন্স্যুরেন্স, এখানে খুব কম লোকের। সেকেন্ড ওয়ান, কোভিডের সময় যতজন ইন্স্যুরেন্স করেছিল ম্যাক্সিমাম তাদের যে এক্সপেন্সগুলো থাকার কারণে কস্টটা অনেক কম, মানে খরচের পরিমাণ অনেক বেশি হয়ে যাচ্ছিল, ফলে আলটিমেট রিটার্ন আসছিল না। আজকে যে কথাটা বলবো সে কথাটা প্রতিধ্বনি দিচ্ছে। আমি কোম্পানিটার নাম বলছি, সেটা হচ্ছে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স। এইচডিএফসি লাইফে কিন্তু প্রায় একদিনের মধ্যে 10%-এর বেশি কিন্তু জাম্প করে গেছে, মানে একটা হিউজ জাম্প হয়েছে কোম্পানিটার। এটা কিন্তু এবং তার কারণ হচ্ছে কি সেটা আমি পরে বলছি। এই মুহূর্তে কোম্পানিটা রয়েছে প্রায় 10%, 62 পয়েন্ট জাম্প করে গেছে। এই মুহূর্তে কোম্পানি যদি দেখি, কোম্পানিটা কিন্তু ফ্যান্টাস্টিক সিচুয়েশনে রয়েছে, এবং বহুদিন ধরে কোম্পানিটা যদি চার্টে যাও দেখতে পারবে, সেখানে কোম্পানিটা বহুদিন ধরে কিন্তু একটা রেঞ্জে ঘোরাফেরা করছিল, কোনো প্রফিটেবিলিটি ভালো দেখাতে পারছিল না, একটা সাপোর্টে একটা তৈরি হয়ে গেছিল, এবং তার উপরে এইরকম জায়গায় সাপোর্ট 536, 538-এ রয়েছিল, এবং বারবার কিন্তু 646-এ গিয়ে আটকে যাচ্ছিল, বেরোতে পারছিল না। কিন্তু আমরা দেখলাম তার পরবর্তীকালে অনেকটা ডাউন হয়ে গেল, এবং যেটা হয়ে থাকে আমাদের এখান থেকে 743 থেকে নেমে গিয়ে একদম 582-তে চলে এসেছিল। মানে কতটা ডাউন হয়ে গেল কোম্পানিটা, সেটা সত্যি ঘটনা বলতে এটা একটা বড় ইন্টারেস্টিং পয়েন্ট। এবং যে এইখানে কোম্পানিটার ফান্ডামেন্টালটা কি আছে সেবার একটু আমরা দেখে নেব। কোম্পানিটা কেন এত হলো সেটা আমি একটু বলছি। তার আগে ফান্ডামেন্টাল কোম্পানি 1,00,000 লার্জ ক্যাপ কোম্পানি রয়েছে, পি রয়েছে 80.8, এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্সের কথা নিয়ে বলছি, আর ইন্ডাস্ট্রি স্পি রয়েছে 54.9। কোম্পানি যদি দেখো রিটার্ন অন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয় কিচ্ছু ভালো না। কেন ভালো না? তার কারণ হচ্ছে, প্রধান কারণ হচ্ছে কোম্পানির প্রফিটেবিলিটি অনেক কম। প্রফিটের জায়গাটা এই ধরনের সেক্টরগুলো কিন্তু অত চমকানো ব্যাপার নয়, এবং এতদিনের মধ্যে প্রথম দেখাতে পেরেছে একটা ভালো কিছু। এর আগে কিন্তু তেমন কিছু ভালো দেখাতে পারেনি। অথচ সেলস গ্রোথ দেখবে 21% মতো সেলস গ্রোথ রয়েছে, এবং 3 বছরের যে সেলস গ্রোথ সেটাও 12% মতো রয়েছে, খুব কম নয়। অথচ কোম্পানিটা আমরা দেখতে পাচ্ছি, ও যদি কোয়ার্টারে যাই, রিসেন্ট কোয়ার্টারে যে রেজাল্টটা এসে সেটা নিয়ে বলবো। তার আগে আমি নিউজটার দিকে যাবো। নিউজটা লিখছে দেখো, এইচডিএফসি লাইফ শেয়ার প্রাইস ক্লাইম 10%, Q3 প্রফিট রাইজ 14%, 415 কোটি। এবার তুমি বলতে পারো প্রথম প্রশ্ন, মাত্র 14% কেন? এটাতে কি ব্যাপারটা তা নয়। কোম্পানিটা কিন্তু লসে চলছিল কোম্পানি, সেখান থেকে আস্তে আস্তে মুভ করে গেছে কোম্পানি, এবং কোম্পানির যেভাবে এগোচ্ছে, কোম্পানি আজ বলে না বহুদিনের কোম্পানি, এবং ইন্স্যুরেন্স সেক্টর, হেলথ সেক্টরে যত ইম্প্রুভমেন্ট হবে এই কোম্পানিটা ততগুণ ইম্প্রুভমেন্ট হবে। আজকের কথা আমি বলছি না, আমি কথা বলতে চাইছি আগের থেকে, আজ থেকে 2-2.5 বছর আগে আমি কিন্তু এই ব্যাপারটা নিয়ে তোমাদের বলেছিলাম, এবং তখন এই কথাও বলেছিলাম ইন্স্যুরেন্স সেক্টর একদিন ইম্প্রুভমেন্ট হয়। আজকে কিছু ইম্প্রুভমেন্ট হয়নি, এটা কোনো তেমন ইম্প্রুভমেন্টই নয়। আমি যেটা মনে করি ইম্প্রুভমেন্ট আরও বাকি রয়েছে, যেরকম এসবিআই লাইফ। এক্ষেত্রে দেখো এসবিআই লাইফ 4% বেশি কিন্তু আজকে জাম্প করে গেছে। কেন? তার কারণ কি, একটা যখন এইচডিএফসি লাইফের রেজাল্ট এসছে, এটা দেখে ইনভেস্টাররা কিন্তু এতে ঝাঁপিয়েছে। কেন? তার কারণ একদম এইটাই মেন ঘটনা। তার কারণ হচ্ছে একটাই, এবং সেটা হচ্ছে এইচডিএফসির এর যে রেজাল্টটা ফ্যান্টাস্টিক এসছে, রেজাল্ট ভালো এসছে,
ফান্ডামেন্টালটা একবার দেখো, দেখলে বুঝতে পারবে। এবারে আমি চলে আসছি ফান্ডামেন্টালের দিকে। আমি একদম স্ট্রেট চলে আসবো নেট প্রফিট 421 কোটি। আমি যদি দেখি গত বছরে 368 কোটি, তাহলে গত বছরের থেকে অনেকটা জাম্প করেছে। কিন্তু গত কোয়ার্টারে 435 কোটি। আমরা কিন্তু গত কোয়ার্টারগুলো যখন আমরা অ্যানালিসিস করি, অবশ্যই কোয়ার্টারগুলো দেখা উচিত যে গত কোয়ার্টারে কেমন, 479 কোটি, 435 কোটি, তারপর 421 কোটি। অথচ যদি দেখো সেক্ষেত্রে পার্টিকুলার জায়গাতে কোম্পানিটা কিন্তু নেবেই চলেছে। যদি আমি দেখে নিই লাস্ট কোয়ার্টারগুলোর তুলনায়, সেখানে কিন্তু কোম্পানিটা নেবে চলেছে, অথচ প্রফিটেবিলিটি ভালো রয়েছে। অর্থাৎ টোটালটা দাঁড়িয়ে রয়েছে কিন্তু এদের এই বিষয়গুলোর ওপরে। এখানে যে বক্তব্য রেখেছে সেখানে দেখতে পারবে এখানকার যে এমডি এবং সিইও রয়েছে, উনি বলছে আমাদের হেলথি গ্রোথ 22%, 22% হেলথি গ্রোথ রয়েছে এবং ওভারঅল ইন্ডাস্ট্রি গ্রোথ 14%। তার তুলনামূলকভাবে আমরা অনেক বেটার করছি এবং ফিউচারের দিকে অনেক বেটার সিচুয়েশন আরও আসছে এবং রিটেল প্রোটেকশন কন্টিনিউ বাড়ছে। এরা এর পরবর্তীকালে যতই প্রফিট বাড়বে তত এরা কী করবে, তত এরা কিন্তু আস্তে আস্তে নিজেদের ক্লেম যে মানে যেটাকে বলা হয় প্রিমিয়ামটা কিন্তু কমিয়ে দেবে। প্রিমিয়াম কমিয়ে দিলে কী হবে, আরও বহু সংখ্যক লোক আসতে শুরু করবে, মানে আলটিমেটলি এটা একটা পজিটিভ গোলে চলে যাবে। কিন্তু একটা কথা মনে রাখবে, বিজনেসটা বুঝবে। বিজনেস যদি না বোঝো, বিজনেস যদি ঠিকঠাক না মাথায় ঢোকে, তাহলে কিন্তু চলবে না। ইন্স্যুরেন্স সেক্টর, হেলথ সেক্টর আগামী দিনে ভালো করবে, এই ধরনের চিন্তাভাবনাটা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইম্প্রুভমেন্ট হবে না। 50%-এর বেশি কিন্তু প্রোমোটার হোল্ড করছে, এখানে দেখতে পাচ্ছ 50%, 50.34। এদিকে এফআইআইস কিছুটা সেল করেছে, 25% রয়েছে। ডিআইআই আবার অনেকটা বাই করেছে, 11% থেকে কিনেছে, 13%, 22%, মানে অনেকটা। অথচ দেখো রিটেলাররা গত কোয়ার্টারের থেকে এই কোয়ার্টারেও কিন্তু সেল করেছে। আমি গত বছরে যদি যাই, সেপ্টেম্বরে ছিল কত, রিটেলার 12% ছিল, এখন তারা কোথায় চলে এসছে, 10%-এর। প্রতিবারে কিন্তু দেখো 12 থেকে 11 এসছে, 11 থেকে 0.76, 11 থেকে 0.64, তারপরে কিছুটা সামান্য বাই করেও এখন জায়গা 10-এ নিয়ে চলে এসছে। মানে বুঝতে পারছো, আবার কিন্তু কিনবে, এই এখন দাম বেড়ে গেল, এইবার আবার কেনা শুরু করবে। মানে ব্যাপারটা হচ্ছে কেউ বিজনেস বলতে চায় না, সে চমক দেখে, ধমক দেখে সঙ্গে সঙ্গে ছেড়েতে লাভ দিয়ে যায়। কিন্তু ভাবতে হবে বিজনেসটাকে, বিজনেস গ্রোথ না ভাবলে কিন্তু চলবে না। বোঝা গেল? এবার আসছি বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্টের দিকে। ইনভেস্টিং অ্যাক্টিভিটির মধ্যে দেখো, ইনভেস্টমেন্ট পারচেজের জন্য এটা কিন্তু প্রচুর খরচ করছে, 1,27,00,000 ইনভেস্টমেন্ট করেছে। এই কারণের জন্য নেগেটিভিটি চলে আসছে প্রচুর পরিমাণে। কিন্তু লোকে কি দেখে, বাইরে থেকে জাস্ট শুধু দেখলো ক্যাশ ফ্লো নেগেটিভ, তার মানে খারাপ। ভাবতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। শুধু এইটুকু দেখলাম না, তোমাদের বোঝার আছে, জানার আছে, সঙ্গে সঙ্গে থাকো এবং যারা নতুন সাবস্ক্রাইব করে রেখে দাও। ভবিষ্যতে প্রচুর জিনিস শেখানো রয়েছে, একবারে সব শেখাতে গেলে দেখতে পারবে যে গুলিয়ে যাবে, সেরকম অল্প অল্প করে শিখতে হবে। আসা যাক যে পয়েন্টগুলোর দিকে। আমি এখানে পির কম্পারিজন করবো, এলআইসি ছেড়ে দাও, এসবিআই লাইফ, এইচডিএফসি লাইফ দুটোর মধ্যে, এবং আইসিআইসি লম্বার্ডকে নয় ছেড়ে দিলাম। এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি এই মুহূর্তে, দেখো আমি যদি পি দেখি, পি কিন্তু এইচডিএফসি লাইফের তুলনামূলকভাবে পি রয়েছে 80। আচ্ছা, এর মধ্যে দেখো নেট প্রফিটেবিলিটি দেখো 431 কোটি। আমি যদি কোয়ার্টারলি প্রফিটেবল দেখি 14 ক্রোর্স, এসবিআই লাইফে দেখতে পাচ্ছি 39 ক্রোর্স রয়েছে, 39% রয়েছে, ফ্যান্টাস্টিক রয়েছে। কোয়ার্টারলি সেলস গ্রোথ দেখো 6%, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, আর এসবিআই লাইফ 13% রয়েছে। আচ্ছা, এক বছর রিটার্ন কিছু দেয়নি, নেগেটিভ, এ কিন্তু পজিটিভ 3%। তার মানে এটা কি বোঝাচ্ছে, এর মানে এসবিআই লাইফ ভালো? একেবারে নয়। কেন নয়? তার কারণ হচ্ছে এ এখনো পর্যন্ত রিটার্ন তেমন ভালো দেয়নি, অর্থাৎ রিটার্ন দেওয়ার ক্ষমতা, ক্যাপাবিলিটি, স্কোপ সবকিছু বেশি রয়েছে এর ক্ষেত্রে। আবার তুমি কোশ্চেন করতে পারো এখানে পি তো বেশি রয়েছে, তাহলে কি করে বুঝতে পারছেন? এখন শুধু পি দিয়ে যদি হিসেব করে কোম্পানিতে এন্ট্রি করো, তাহলে তোমার থেকে ভুল কাজের কেউ করবে না। পি এখনকার জগতে কিচ্ছু না, আজ থেকে 10 বছর আগে পিটাই দেখতাম আমরা, কিন্তু এখন শুধু পি নয়, পি গ্রোথ দেখি আমরা, পিজি। শুধু গ্রোথ দেখে হবে না, শুধু গ্রোথ দেখলে হবে না, দেখবে বিজনেসটাকে। এমন এমন অনেক ভালো 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 কোম্পানি হয়েছে, বিজনেস কোনোদিন তার স্ট্যান্ডার্ড পিতে আসেইনি, আসবেও না, অথচ তাদের কিন্তু ফ্যান্টাস্টিক রিটার্ন দিয়ে চলে বছরের পর বছর ধরে। কি করে সম্ভব হয়? সে কারণ যে পি দেখলেই ভুল করবে। বোঝা গেল? চলে এলাম তাহলে ইন্টারেস্টিং পয়েন্টের দিকে। কোম্পানি আস্তে আস্তে ইমপ্রুভ করে চলেছে এবং ভবিষ্যতে এই কোম্পানিটা আরো ইমপ্রুভমেন্ট করবে, এই এক্সপেকটেশন থাকছে আমাদের। প্রফিটেবিলিটির মধ্যে যাচ্ছি আমাদের লাস্ট কোয়ার্টারে, অর্থাৎ আমি যদি দেখি কোয়ার্টারে গুলোতে যাচ্ছি, লাস্ট কোয়ার্টারে এখানে কিন্তু আদার ইনকাম একটা থাকছে, এই ব্যাপারটাও কিন্তু ব্যাপার দেখতে হবে। যেরকম 29 কোটি, এখানে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট দেখার ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে কিন্তু এদের কিন্তু ইনকাম, আদার ইনকাম খুব কম রয়েছে, নেগেটিভ হয়ে গেছে। অর্থাৎ গত বছরে 279 কোটি সাহায্য করেছে, এবছরে কিন্তু এই কোয়ার্টারে কিন্তু কোনো সাহায্য করেনি, উল্টে মাইনাস আছে আদার ইনকাম। অর্থাৎ তুমি যদি গত বছরের 279 কোটিকে এবছরের সঙ্গে যোগ করে দাও নেট প্রফিটে, তাহলে বুঝতে পারছো তোমার কতখানি সিচুয়েশন হবে। আবার অপরপক্ষে এর দেখো ট্যাক্স চার্জ করছে কতখানি,
এটা কিন্তু একটা বড় ব্যাপার রয়েছে। ট্যাক্স চার্জ, নেগেটিভ ট্যাক্স চার্জ হচ্ছে 1541%। আলটিমেটলি আমরা যদি নেট প্রফিটের দিকে চলে যাই, নেট প্রফিট দেখবো গত বছরের তুলনায় কিন্তু অনেকটা ভালো করেছে, কিন্তু গত কোয়ার্টারের তুলনায় কিন্তু তুলনামূলকভাবে অতটা ভালো করেনি। তারা বোঝা গেল আমি যদি সিধা যাই নেট প্রফিট বিফোর ট্যাক্স, তাহলে প্রফিট বিফোর ট্যাক্স সেখানে দেখতে পারবো 419 কোটি পজিটিভ, যেটা গত বছরে ছিল কত, গত বছরে ছিল আমাদের ডিসেম্বরে 367 কোটি, 367 থেকে অনেক ভালো করেছে। লাস্ট কোয়ার্টারে ছিল কত, নেগেটিভ ছিল, সেটা থেকে এখন পজিটিভ করেছে, মানে দুদিক থেকে অসম্ভব ভালো। সেই কারণের জন্য কোম্পানিটা কিন্তু আজকে এত সুন্দরভাবে আমাদেরকে জাম্প করেছে এবং আমাদের দারুণ একটা রিটার্ন দিয়ে যাচ্ছে। আমি যদি শর্টে যাই, এইখানে দেখতে পারবে কতখানি জাম্প করেছে, একটা বিরাট বড় মাপের গ্যাপ আপ করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ এখানে একটা একটা যে কত বড় একটা সিঙ্গেল ক্যান্ডেল তৈরি করেছে, এরপর একটা সেকেন্ড আর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, পুলটা টেনে নিয়ে চলেছে। এত দুর্দান্ত প্রফিট হয়েছে বলে পুরোপুরি একটা গ্যাপ আপ বলে এটাকে, মানে অনেকটা এই জায়গা থেকে 595 থেকে জাম্প করে শুরুতেই যখনই মার্কেট করেছে সঙ্গে সঙ্গে 625-এ চলে গেছে, আর তারপরে আরেকটা পজিটিভ গ্রিন ক্যান্ডেল জেনারেট করছে, মানে আলটিমেটলি 10%-এর উপরে কিন্তু এটা জাম্প করে চলে গেছে। এটা কিন্তু আমাদের কাছে একটা বিরাট বড় পজিটিভ ব্যাপার বলে মনে হচ্ছে। তো আজকে এই কোম্পানিটা আজকে এই ভিডিওটা এখানে শেষ করতে চলেছি অনেক পজিটিভিটি নিয়ে। ইন্স্যুরেন্স সেক্টরকে কখনো হেলা করবে না, দ্বিতীয়ত পোর্টফোলিও সবসময় ডাইভার্সিফাই করে নেবে, ডাইভার্সিফাই করে তবেই দেখে নিলাম দারুণ ইন্টারেস্টিং ভিডিওটা, শর্ট ভিডিও। আগামী দিন আবার আসবো, আমার একটা চ্যানেল রয়েছে, ওই চ্যানেলে দেখবে অল্টারনেটিভ ওয়েতে এই চ্যানেল, ওই চ্যানেল চালিয়ে যাচ্ছি। আসা যাক, আজকের মতো নমস্কার।